নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এবার দিল্লিতে মামার খেলা। মামা হচ্ছেন শিবরাজ সিং চৌহানের আদরের নাম। মধ্যপ্রদেশের মানুষ শিবরাজ সিং চৌহানকে মামা বলেই সম্বোধন করেন। 18 বছরের মুখ্যমন্ত্রী শিবরাজ 2023 সালে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আবার মধ্যপ্রদেশের কুর্সি থেকে বিজেপিকে ফিরিয়ে এনেছিলেন, কিন্তু তাকে মুখ্যমন্ত্রী করা হয়নি। লোকসভা নির্বাচনে বিদিশা কেন্দ্র থেকে 8 লাখের বেশি ভোটে তিনি জিতলেন। মধ্যপ্রদেশে 29টা আসনে বিজেপি জিতল, যেখানে উত্তরপ্রদেশে বিজেপি মুখ থুবড়ে পড়ল। তাই শিবরাজ সিং চৌহানকে আর পাশে সরিয়ে রাখা সম্ভব ছিল না মোদি সায়। তাই তাকে গুরুত্বপূর্ণ কৃষি কল্যাণ এবং গ্রাম উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে, যে মন্ত্রকগুলোর সঙ্গে গ্রামীণ ভারতের সরাসরি যোগ, কৃষিজীবী, ভাগচাষী, কৃষি অর্থনীতির সঙ্গে এই মন্ত্রকগুলো সরাসরি যোগ। 3 কোটি বাড়ি তৈরির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়। পশ্চিমবঙ্গেও 11 লক্ষের একটু বেশি বাড়ি তৈরির কথা আবাস যোজনায়, কিন্তু অনেক তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকা কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে, ফিরে এসছে। উপভোক্তার সংখ্যা 11 লক্ষের কিছু বেশি, তার জন্য বরাদ্দ অনেকটা। 8,200 কোটি টাকা কেন্দ্র দেবে, 5,000 কোটি টাকা রাজ্য দেবে, ওই 60-40-এর বেশিও কিন্তু কেন্দ্র এখনো 1 টাকা ছোঁয়ায়নি বলে আবাস যোজনা কাজ হচ্ছে না। এই জন্য আগের গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং তার ডেপুটি সাধ্বী নিরঞ্জন জ্যোতির কাছে বাংলা তৃণমূল সাংসদরা গিয়েছিলেন। সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেছিলেন যে অনেকে মিলে আসতে চাইছে, আমি এতজনের সঙ্গে কি করে দেখা করব। তৃণমূল বলেছিল যে সাধ্বী নিরঞ্জন জ্যোতি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। তারপরে রাজভবনের সামনে কলকাতায় 144 ধারা জারি থাকা সত্ত্বেও তৃণমূল অবস্থান বিক্ষোভ করেছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার রাধারমন মল্লিক, বলরাম মল্লিকের মিষ্টি নিয়ে গিরিরাজের কাছে গেছিলেন। প্রথমে গিরিরাজ তার ফোন ধরতেন না, সাক্ষাতের সময় দিতেন না, অবশেষে দেন। কিন্তু বরফ কলোনি প্রধানমন্ত্রীকেও মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন। তারপরে সচিব পর্যায়ে কিছু বৈঠক হয়েছে, কিন্তু টাকা রিলিজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আবার আবাসের তালিকা খতিয়ে দেখার কথা বলেছেন। তিনি আশাবাদী যে শিবরাজ সিং চৌহান যেহেতু 18 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, এবার বরফ গলবে। তাই শিবরাজ সিং চৌহানের দপ্তর যাতে নতুন করে কোনো ফ্যাকরা দিতে না পারে, সেজন্য আবাসের তালিকাকে একেবারে নির্ভুল, মানে 1% যাতে ভুল না থাকে, সেটা নিশ্চিত করতে চাইছে নবান্ন। কিন্তু এত করেও কি টাকাটা পাওয়া যাবে? এটাই হচ্ছে প্রশ্ন। অনেকে বলেন এই যে কেন্দ্র টাকা আটকে রেখেছে, গরিব মানুষের টাকা বাংলাকে ভাতে মারতে চাইছে, এই যে প্রচারটা তৃণমূল লোকসভা নির্বাচনের আগে করেছিল, তার সুফল তারা পেয়েছে। বিজেপির বক্তব্য টাকা আটকে রাখার কোনো অভিপ্রায় নেই, কিন্তু আগে যে টাকা দেয়া হয়েছে সেই টাকার একটা বড় অংশ লুটপাট হয়ে গেছে। তাই লুটপাট করা টাকা ফিরিয়ে এনে আবাস যোজনা কাজ শুরু করুক। যারা টাকা মেরে দিয়েছে, কেন্দ্রের টাকা মানে করের টাকা, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। এটা হচ্ছে বিজেপির দাবি। হ্যাঁ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দিল্লিতে দরবার করেছিলেন যাতে কেন্দ্র টাকা রিলিজ না করে। তার ফল হয়তো বিজেপির পক্ষে নির্বাচনে ভালো হয়নি। তৃণমূল এই ন্যারেটিভটা তৈরি করেছিল যে বাংলাকে ভাতে মারতে চাইছে বিজেপি 2021-এর নির্বাচনে হেরে গিয়ে। তো ফলাফল বেরিয়ে গেছে, তৃণমূল 29, বিজেপি 12। 2 বছর বাদে ভোট।
এখন তো এই বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চ, অ্যাকাউন্টেন্ট জেনারেল, তারপরে আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দপ্তর, রাজ্য সরকার ইত্যাদিকে নিয়ে একটা টিম বানিয়েছে যারা 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগগুলো খতিয়ে দেখবে। পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি মামলা করেছিল, শুভেন্দু অধিকারীও মামলা করেছিলেন। সব মামলা একজোট করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যায় এবং তিনি তার রায়টা দেন। রাজ্য সরকার 100 দিনের কাজের মজুরির টাকা একটা কিস্তি মিটিয়ে দিয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. নির্বাচনের আগে তৃণমূল বলেছিল যে ডিসেম্বরে আবাস যোজনা কাজ শুরু হবে, প্রয়োজনে তারা টাকা জোগাড় করবে। নির্বাচনের আগে এরকম অনেক কথা বলতে হয়। এই টাকাটা আসবে কোত্থেকে? তাহলে বাজার থেকে ধার নিতে হবে। তাই তৃণমূল চাইছে যে নতুন গ্রামোন্নয়ন মন্ত্রীর যেন আর সময় কিনতে না পারেন, অর্থাৎ টাকা যাতে তিনি রিলিজ করেন। এবং তার জন্য নবান্ন নির্দেশ দিয়েছে একেবারে নির্ভুল আবাস তালিকা, আরও যা যা মডালিটিস আছে সেগুলো পূর্ণ করে একটু থিতু হয়ে নিক নতুন গ্রামোন্নয়ন মন্ত্রী, তারপরই নবান্নের দিক থেকে কিন্তু তাগাদা দেওয়া শুরু হবে। প্রয়োজনে মন্ত্রী দেখাও করবেন প্রদীপ মজুমদার, কিন্তু পুরো সিদ্ধান্তটা কিন্তু রাজনৈতিক। এখন মোদী সরকারের একক সংখ্যাগরিষ্ঠতা নেই, শরিকি নির্ভরতা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো কোনো বিষয়ে সমর্থনের বিনিময়ে কেন্দ্রের এই টাকাটাকে রিলিজ করতে পারেন, সেটা তার রাজনৈতিক জয়। আবার এখন এই মুহূর্তে টাকাটাকে রিলিজ করে দিলে এটাই প্রমাণিত হবে যে কোনো দুর্নীতি হয়নি। ইচ্ছা করে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছিল রাজ্যের বিজেপির নেতাদের সুপারিশে, তাহলে কেন্দ্র এটাও করবে না। এই চাপার উতরের মধ্যে পড়ে গরিব মানুষ যারা 100 দিনের কাজের টাকাটা পাচ্ছে না তারা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সলিউশন বার করতে হবে ইতুপক্ষকে, এটা চলতে পারে না। রাজনীতির চাপানুতর নয়, এখানে বাংলায় যারা 100 দিনের কাজ করেছেন মজুরি পাননি, যাদের মাথায় ছাদ দরকার, যারা বাড়ি পাচ্ছেন না, তাদের স্বার্থের কথা ভেবে একটা সমস্যার সমাধান করতে হবে। কিভাবে করতে হবে সেটা রাজ্য সরকারকেই উদ্যোগী হতে হবে। কারণ কেন্দ্রের অভিযোগ তারা টাকা দিয়েছিল, সেই টাকা 9-6 হয়েছে। হয় রাজ্য সরকারকে যারা টাকা মেরেছে তাদের কাছ থেকে টাকাটা উদ্ধার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। উদ্যোগী হলে রাজ্য সরকার পারে। একই সঙ্গে নির্ভুল তালিকা বানাতে হবে আবাসের, জব কার্ড হোল্ডারদের প্রকৃত সংখ্যাটা বানাতে হবে এবং সেই নির্ভুল তালিকা হাতে নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গেও, প্রধানমন্ত্রীর সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক কিন্তু শেষ সিদ্ধান্তটা নেবে না, তারা কিন্তু পিএমওর মুখের দিকেই চেয়ে থাকবে। পিএমও যদি সবুজ সংকেত দেয় তবেই কিন্তু টাকা রিলিজ হবে। আর পিএমও তখনই সবুজ সংকেত দেবে যখন ডকুমেন্টেশন পার্ট রাজ্য সরকারের নির্ভুল হয়, কিছু করার থাকবে না। কিন্তু আমার সন্দেহ আছে রাজ্য সরকারের ডকুমেন্টেশন পার্ট কতটা নির্ভুল, কারণ এই মুহূর্তে টাকা রিলিজ করলে তৃণমূলের অভিযোগটাই মান্যতা পাবে যে ইচ্ছে করে টাকা আটকে রেখেছিল। সেটা কোনোভাবেই হবে না, কেন্দ্র সরকার সেটা করবে না। তারাও নির্ভুল ডকুমেন্টেশন চাইবে, প্রতিশ্রুতি চাইবে এবং যে টাকা 9-6 হয়েছে সেই টাকা উদ্ধার করার জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেটাও তারা জানতে চাইবে। তারপরেই এই বিষয়ের একটা নিষ্পত্তি হওয়া সম্ভব। তৃণমূল আশা করছে
যে শিবরাজ সিং চৌহানের প্রশাসনিক অভিজ্ঞতা গিরিরাজ সিংয়ের থেকে বেশি। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন 18 বছর, তিনি রাজ্যের সমস্যা বোঝেন। তাই শিবরাজের সঙ্গে কথাবার্তা চালাতে তৃণমূল স্বচ্ছন্দ বোধ করবে বলে তৃণমূলের অনেকে মনে করছেন। এটা সবটাই কিন্তু তাদের অনুমান। শিবরাজ তার মন্ত্রকে থিতু হয়ে বসার পর এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই উদ্যোগী হবেন সমাধান করতে। তখনই বোঝা যাবে যে নতুন গ্রামোন্নয়ন মন্ত্রীর ভূমিকা তার পূর্বসূরির থেকে আলাদা নাকি একই রকম, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সেটা বুঝতে আরও কিছুদিন সময় লাগবে। কিন্তু মামার মন পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টার কসুর করবে না। যেমন শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ যখন শপথ নিলেন তখন বিরোধীরা সংবিধানের কপি দেখালেন, কিন্তু রাজনাথ সিং, নীতিন গডকরি, শিবরাজ সিং চৌহান যখন শপথ নিলেন তখন ইন্ডিয়া ব্লকের সাংসদরাও টেবিল চাপড়ে অভিনন্দন জানালেন। অর্থাৎ বার্তা খুব স্পষ্ট।